গল্পের শুরুতেই আমরা মুরাদপুর গ্রাম দেখতে পাই, যেখানে মর্শেদ ভূঁইয়া নামে একজন ব্যক্তির নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তি দেখানো হয়, যে কিনা এক গুপ্তধনের সন্ধানে বের হয়ে গুপ্তধন খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে আর ফিরে আসেনি। এরপর সিন শিফট হলে আমরা মামুনকে দেখতে পাই। তার জন্য তার দুই বন্ধু একটা ব্রিজের ওপর অপেক্ষা করছিল। আফতাবের কলেজে পরীক্ষা। মামুন জানতে চায় যে তাদের প্রিপারেশন কেমন। তারা জানায় আজকে তাদের প্রিপারেশন অনেক ভালো, তারা গুপ্তধন নিয়ে এসেছে, মানে নকল নিয়ে এসেছে আর কি। কলেজে যাওয়ার পথে হঠাৎ করে বাইকটা স্টার্ট নেয় না। তখন মামুনের টাকলা বন্ধু মামুনকে খোঁচা মেরে বলে, তোর বাবা এত কিপটে কেন, তোকে তেল ওঠানোর টাকা দেয় না? এটা শুনে মামুন টাকলা বন্ধুর ওপর কিছুটা ক্ষেপে যায়, আর তাকে না নিয়েই তারা দুজনে চলে যেতে চায়। তখন আরেক বন্ধু বলে যে ওকে নিতে হবে, কারণ ওর কাছেই এই গুপ্তধন আছে। এইবার মামুন তাকে বাইক ঠেলতে বলে। বাইক স্টার্ট হওয়ার পর তারা যখন কলেজের দিকে যাচ্ছিল, হঠাৎ করে টাকলা বন্ধুর পকেট থেকে সব নকলগুলো পড়ে যায়। এরপর দ্রুত সেগুলো কুড়িয়ে নিয়ে পরীক্ষা দিতে চলে আসে। সব কিছু ঠিকঠাকই চলছিল, সবাই নিজেদের মতো নকল করছিল পরীক্ষায়। এক একজন এক এক স্টাইলে নকল করছিল, আর তাদের সাথেই পরীক্ষা দিচ্ছিল লায়লা নামের একটি মেয়ে। হঠাৎ করে স্যার মামুনের পাশে এসে দাঁড়ায়, আর মামুনের খাতাটা দেখতে চায়। মামুনের খাতাটা সে পড়ে দেখতে পারে সে বিজ্ঞান পরীক্ষায় ইতিহাসের আনসার করছে। অর্থাৎ আজকে পরীক্ষা হচ্ছে বিজ্ঞানের, অথচ তারা নকল করে এনেছে ইতিহাস সাবজেক্টের। খাতার মধ্য থেকে নকলটাও পেয়ে যায় স্যার। এরপর স্যার মামুনকে নিয়ে হল থেকে বেরিয়ে যেতে বলে। এই অবস্থায় মামুন তার সেই দুই বন্ধুকে দেখিয়ে দেয় আর বলে ওদের কাছেও নকল আছে। স্যার গিয়ে তাদের দুজনের কাছ থেকেও নকল পায়। এরপর তাদের তিনজনকে হল থেকে বের করে দেয়। আর যাওয়ার সময় মামুন বারবার লায়লার দিকে তাকিয়েছিল। এ থেকে আমরা বুঝতে পারি মামুন ও লায়লা একে অপরকে পছন্দ করে। হল থেকে বেরিয়ে তারা তিনজন ফেসবুক লাইভে গিয়ে বলতে থাকে যে নকলের দায়িত্ব কোনো বুড়ো ব্যাটাকে দিবেন না, তাহলে এরকম ভুলভাল করে ফেলবে। ঠিক ওই সময় সেখানে লায়লা চলে আসে আর মামুনকে নিয়ে একটু দূরে নিয়ে যায় কথা বলার জন্য। মামুনকে বলে, নকল করতে গেলি কেন তুই? এবারও তো পাশ করতে পারবি না। আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছোস? বিয়ে শাদী করব না আমরা? চাকরি বাকরি করতে হবে না তোর? তখন মামুন জানায় যে এত টেনশন করতে হবে না। ৬-৭ লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করলে কেউ বলবে মাংস কম হয়েছে, কেউ আবার ঠিকমতো দাওয়াত না পাইয়া চিল্লাচিল্লি করবে। এর থেকে ভালো আমরা অনেক ছোটখাটো করে বিয়ের আয়োজন করব, আর ওই টাকা দিয়া হানিমুনে যামু মালদ্বীপ। আর মালদ্বীপে যাইয়া তুই ফেসবুকে বানাবি ১০০ রিলস, আমি বানাবো ১০০ রিলস। এর থেকে যে টাকা আসবে আমাদের বিয়ের খরচ উল্টা লাভ হইব। এই কথা শুনে লায়লা মামুনের ওপর রাগ করে আর বলে, আমি এত কিছু চাই না, ছোটখাটো একটা চাকরি করে আমারে বিয়ে করলেই চলব। এরপর লায়লার মন খারাপ দেখে মামুন তার মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে যায়। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এরপর রাতে মামুন বাড়িতে আসে। মামুনের বাবাকে মামুন আর স্যার সব কিছু জানিয়েছে, তাই সে মামুনকে জিজ্ঞেস করে যে সে পড়াশোনা করবে না তো কি করবে। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি মামুনের মা ছোটবেলায় মারা গিয়েছে। এরপর মামুনের বাবা মামুনকে অনেক আদর যত্নে মানুষ করেছে, কোনো কিছুর অভাবই বুঝতে দেয়নি। কিন্তু ছেলের যে পড়াশোনার এত অধপতন, এটা সে মেনে নিতে পারছে না। সে মামুনকে বেশ কিছু কথা শোনায়, সাথে এটাও বলে দেয় পড়াশোনা না করলে তার বাড়িতে থাকা যাবে না। কিন্তু মামুন সাফ জানিয়ে দেয় সে পড়াশোনা করবে না, কারণ তার প্রচুর টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আর মামুনের মতে সেটা পড়াশোনা করে কখনোই সম্ভব না। সে আরও জানায় যে টাকার জন্য তার মায়ের চিকিৎসা হয়নি, সেই টাকা সে নিজে দেখে ছাড়বে। আর বাড়িতে তার একটুও ভালো লাগে না, কারণ এই বাড়িতে শান্তি নাই, শুধু অভাব আর অভাব। এরপর সে শার্ট চেঞ্জ করে তার বাইক নিয়ে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে।
সে এসে তার বন্ধুদের সাথে নিয়ে মদ পান করে। এরপর সে তার বন্ধুদেরকে নিয়ে লায়লাদের বাড়িতে আসে ডাব চুরি করতে। লায়লা তখন বারান্দায় বসেছিল। পুকুর পাড়ে কিছু একটার আওয়াজ হয়। লায়লা সেটা তার দুই ভাইকে জানায় আর বলে, হয়তো চোর এসেছে, তোমরা যে হাড্ডিগুড্ডি ভেঙে দাও। এরপর তারা যখন পুকুর পাড়ে চলে যায়, তখন সেখানে মামুন আসে লায়লার কাছে। মামুনকে দেখে লায়লা জিজ্ঞেস করে, তুই এখানে কি করস? মামুন বলে, তোরে দেখতে আইসি। তখন লায়লা বলে, আমারেই দেখতে আইসোস নাকি ডাব চুরি করতে আইসোস? আর সে তখন মামুনের শরীর থেকে মদের গন্ধ পায়। লায়লা তখন মামুনকে সেখান থেকে চলে যেতে বলে। মামুন যেতে চায় না, কিন্তু লায়লা যখন তার ভাইদেরকে ডাকতে থাকে তখন মামুন সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই, মামুন যখন মোবাইলে রিলস দেখছিল তখন তার সামনে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে এক লোক বলছে, শর্টকাটে বড়লোক হতে চান তাহলে গুপ্তধন খুঁজতে বের হয়ে যান। আশেপাশের যত ক্ষেত, জঙ্গল, খামার, মাঠ হয়েছে সব জায়গায় খুঁজে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এরপর শিফট হলে আমরা লায়লার বাবা লতিফ মেম্বারকে দেখতে পাই। সে এবার চেয়ারম্যান পদপ্রার্থী। সে গ্রামবাসীকে জানায় তাকে যদি চেয়ারম্যান করা হয় তাহলে সে বিপদে আপদে সব সময় তাদের পাশে থাকবে। তারা যদি তাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে সে আমৃত্যু তাদের সেবা করে যাবে। এরপর আমরা আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারকে দেখতে পাই। সে একটা বাবার খোঁজ পেয়েছে যার বয়স নাকি ৩০০ বছর, কিন্তু তাকে দেখলে মনে হয় ৩৫ বছর। এরকম একজন বাবার সে ইন্টারভিউ নিতে যায়। তখন সেই বাবা জানায় সে কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ ১২ বছর তার বাম হাত উপরে রেখে সাধনা করেছে। তারপর সে বর পেয়েছে। সে অনেক কিছুর সমস্যার সমাধান দিয়ে থাকে। সে জানায় সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, পড়ালেখায় অমনোযোগী, নেশার থেকে মুক্তি, আরও অনেক কিছুরই সমাধান দিয়ে থাকি। তখন আনোয়ার বলে, আপনি নিজেই তো নেশার মধ্যে ডুবে আছেন, আপনি কিভাবে সমাধান দিবেন? এই কথা শুনে সে আনোয়ারকে একটা ঝাড়ি মারে। আনোয়ার তখন তাকে প্রশ্ন করে, দীর্ঘ ১২ বছর যখন আপনি বাম হাত উপরে রেখে সাধনা করেছিলেন তখন আপনি হাগুমুতু করলে কিভাবে কি করতেন? এই কথা শুনে বাবা রেগে যায় আর তাকে একটা দৌড়ানি দেয়। এরপর মামুন আসে তার বন্ধুদেরকে নিয়ে চা খেতে। আনোয়ারকে সেখান দিয়ে দৌড়ে যেতে দেখলে মামুন তাকে ডাক দেয়। এরপর বোট খেলতে গিয়ে মামুন আনোয়ারকে বলে, আমি আপনারে একটা কথা জিগামো, কিন্তু ভেজাল ইনফরমেশন দিতে পারবেন না। তখন আনোয়ার জানায় সে হচ্ছে একজন সাংবাদিক, সে কেন ভেজাল ইনফরমেশন দিবে? মামুন জানায় কয়েকদিন আগে যে ভেজাল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার অফিস ভাঙচুর করেছিল। তখন আনোয়ার কোনো মতে কথাটা কাটিয়ে নেয় আর মামুনকে বলে, কি জিগাবি জিগা। মামুন বলে, আচ্ছা ভাই, আমাদের এলাকায় কি গুপ্তধন থাকতে পারে? তখন আনোয়ার জানায়, আছে তো, এটা তো বর্ডার এলাকা। দেশভাগের সময় সবাই তো জানমাল নিয়া পালাইতে পারে নাই, কোনো রকমে জান নিয়া পালাইছে। আর যাওয়ার সময় তাদের যে সম্পদ, টাকা পয়সা, এসব কিছু তো মাটির নিচে গর্ত করে রাইখা গেছে। কিন্তু তারা তো আর পরবর্তীতে ফিরে আসে নাই, তাই মাটির নিচে অবশ্যই গুপ্তধন আছে। সে আরও জানায় কিছু পদের সাপ আছে যারা রাত্রেবেলা আস্তে করে বের হয়। তাদের মাথায় একটা করে মণি থাকে। এই মণিটার হইতেছে অনেক দাম। মামুন জিজ্ঞেস করে, আপনি কি নিজের চোখে দেখেছেন? সে জানায় সে ৩বার দেখেছে। একবার নিতে গিয়েছিল কিন্তু নিতে পারে নাই। ওই সময় সেখান দিয়ে লতিফ মেম্বারের মিছিল যেতে থাকে আর এই সুযোগে মামুন আসে লায়লার সাথে কথা বলতে। মামুন মজা করে লায়লাকে জানায় সে লায়লার বাসায় ঘর জামাই হয়ে থাকতে চায়। লায়লা চাকরি করবে আর মামুন ঘর জামাই হিসাবে থাকবে। কিন্তু লায়লা সাফ জানিয়ে দেয়, এখন যদি মামুন ছোটখাটো কোনো একটা চাকরি না নেয় তাহলে তার বাপ ভাই কোনো দিনও মেনে নেবে না। মামুন যখন লায়লার বাপ ভাইকে নিয়ে কথা বলছিল তখন পেছন থেকে লায়লার 2 ভাই তাদেরকে একসাথে দেখে ফেলে আর মামুনকে ধরে নিয়ে অনেক মারধর করতে থাকে। তখন লায়লার বাবা মামুনকে কিছু টাকা দিয়ে বলে লায়লাকে ছেড়ে দিতে।
তখন লায়লা মামুনের হাত থেকে টাকাগুলো নিয়ে তার বাবাকে বলে, তুমি এই টাকা দিয়ে আমাদের প্রেম কিনতে পারবা না। এই বলে সে টাকাগুলো তার বাবাকে দিয়ে দেয়। মামুনকে তখন তারা মারতে থাকে, আর মামুন যাওয়ার সময় বলে যায় সে লায়লাকে বিয়ে করে এই বাড়ি থেকে নিয়ে যাবে। রাতের বেলা মামুন আবারও সেই রিলস দেখতে পায়। সেই লোক বলছে, আর কত সময় নষ্ট করবি? শর্টকাটে বড় হতে চাইলে এখনই খুঁজে বের করো গুপ্তধন। এরপর মামুন তার দাদার পুরনো একটা বাক্স খুঁজে বের করে, আর সেখানে একটা ম্যাপ খুঁজে পায়, যে ম্যাপ ধরে তার দাদা গুপ্তধন খুঁজতে বের হয়েছিল। এরপর মামুন সেই ম্যাপ নিয়ে এসে তার দুই বন্ধুকে দেখায়, আর তারা তখন মামুনের দাদার সেই ম্যাপ দেখে অনেক হাসি ঠাট্টা করে। তারা বলে, এটা দেখে মনে হচ্ছে তোর দাদার এক্স-রে রিপোর্ট। তোর দাদা এই ম্যাপ দেখে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়েছিল, এখন তুইও পাগল হবি। টাকলা বন্ধু বলে, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি তোর দাদা গুপ্তধন খুঁজতে খুঁজতে একদম নিখোঁজই হয়ে গেছে। এরপর মামুন তার পকেট থেকে একটা মোহর বের করে, যেটা সে তার দাদার সেই ম্যাপের মধ্যে পেয়েছে। এই মোহর দেখে তার দুই বন্ধু অনেক খুশি হয় আর বলে, আমরা তো কোটিপতি হয়ে গেছি। তখন মামুন জানায়, এক মোহরে আমরা কোটিপতি হব না, আমাদের এই মোহরের পুরো কলসিটাই লাগবে। তখন তার বন্ধুরা জানায় যে এগুলো তো জিন ভূত পাহারা দেয়, আমরা কি পরে বাঁচতে পারবো? তখন তারা সবাই ঠিক করে যে গুপ্তধন পেলে তারা সবাই আমেরিকা চলে যাবে, তাহলে আর জিন ভূতের ভয় থাকবে না। এরপর তারা ম্যাপ দেখে গুপ্তধনের জায়গা খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা ম্যাপ অনুযায়ী গুপ্তধনের জায়গাটি খুঁজে পায়। টাকলা বন্ধু মামুনকে বলে যে রাত্রেবেলা গুপ্তধন খুঁজতে, আর এখন মাটি খুললে সবাই দেখে ফেলবে। কিন্তু মামুন ও তার আরেক বন্ধু তার এই কথায় কোনো পাত্তাই দেয় না। তারা বলে শুভ কাজে দেরি করতে নেই, আর এজন্য তারা দিনের বেলাতেই মাটি খুঁড়তে শুরু করে। দুইজন মাটি খুঁড়তে থাকে আর একজন পাহারা দিতে থাকে যে কেউ আসছে কিনা। হঠাৎ করে জমির মালিক চলে আসে আর জানতে চায় যে তারা কেন তার জমির মাটি খুঁড়ছে। মামুন ও তার বন্ধুরা মিলে তাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শেষমেশ তারা বলতে বাধ্য হয় যে একটা গুপ্তধনের সন্ধানে তারা জমি খুঁড়ছে, আর ম্যাপটা তাকে দেখিয়ে বলে, আমার দাদার গুপ্তধনের একটা পয়েন্ট পাইছি, যেই পয়েন্ট আপনার এই জমিতেই। এই কথা শুনে লোভী দাদু রাজি হয়ে যায়, আর 50-50 শেয়ারে তাদেরকে জমি খুঁড়তে দিতে রাজি হয়ে যায়। তবে মামুন জানায়, আপনি এই কথাটি আর কাউকেই বলতে পারবেন না। তখন সেই জমির মালিক বলে, তোরা কাজ করতে থাক, আমার জমির ত্রিসীমানায় কেউ আসতে পারবে না। এরপর তারা তিনজন খুব দ্রুত গতিতে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আরেকটা লোক আসে সেখানে, আর বলে, এখানে মাটি কুপাইতেছো কেন? তখন জমির মালিক বলে, আমার বাড়ির উঠানে মাটি ফেলমু। তখন সেই লোক বলে, উঠানের ছোট্ট একটা জায়গা পূরণ করার জন্য এত মাটি লাগবো নাকি? এই কথা শুনে জমির মালিকের রাগ হয়, আর সে তাকে তাড়িয়ে দেয়। সেখান থেকে একটু পর সেই লোক এসে বাজারের মুরব্বিদের সাথে এই বিষয়টি শেয়ার করে, আর বলে, মনে হয় ওরা গুপ্তধন পাইছে। তখন এক মুরব্বি মামুনকে উদ্দেশ্য করে বলে, ওর দাদা যেমন গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিল, ও নিজেও পাগল হবে ওই জায়গায়। সেখানে আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারও ছিল। সে ওই লোকটিকে বলে, আচ্ছা ওই জায়গায় যে গুপ্তধন আছে সেটা ওরা জানলো কেমনে? তখন সেই লোক বলে, কেন, ওর দাদাও তো এই কাজ করত, ওর দাদার ম্যাপ দেখে পাইছে। এই কথাটা শুনে সাথে সাথেই সেই আনোয়ার টিভির সাংবাদিক তার বসকে ফোন করে জানিয়ে দেয় যে আজকে একটা গরম খবর আছে। এই খবর পাবলিশ করলে নিশ্চিত ভাইরাল হবে, আর এই খবর যদি ভাইরাল হয় তাহলে তাকে তার চাকরিটা পার্মানেন্ট করে দিতে হবে। বস তাকে জানায়, ঠিক আছে, দেখছি ব্যাপার। এরপর আমরা দেখি লোক জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে গ্রামবাসী আসে মামুনদের গুপ্তধন খোঁজা দেখতে।
কেউ চানাচুর, কেউ ঝালমুড়ি নিয়ে এসে সেখানে দোকানপাট বসিয়ে দেয়। আর এই অবস্থা দেখে মামুন ও তার বন্ধুরা কাজ করা থামিয়ে দেয়, কারণ তারাও অবাক এত মানুষ কিভাবে তাদের এই ব্যাপারটা জানল। ঠিক সেই সময় আবার আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ার আসে, আর সে এই বিষয়টা নিয়ে নিউজ কভার করতে যায়। সে মামুনকে জিজ্ঞেস করে, আপনারা কিভাবে জানলেন যে এখানে গুপ্তধন আছে? কিন্তু মামুন ও তার বন্ধুরা কেউই কথা বলতে চায় না, সবাই ক্যামেরা অফ করতে বলে। জমির মালিক আনোয়ারকে তাড়িয়ে দিতে চাইলেও আনোয়ার সেখান থেকে যায় না। সে মামুনের কাছে তার দাদুর সেই গুপ্তধনের ম্যাপটা দেখতে চায়। মামুন ও তার বন্ধুরা কি করবে, কি বলবে কিছুই জানে না, কিছুই বুঝতে পারছিল না তারা যে কি বলবে। বাধ্য হয়ে মামুন তখন জানায় তারা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছে, আর যদি সেই গুপ্তধনটা তারা পেয়ে যায় তাহলে তারা নিজেরা কিছু রেখে বাকিগুলো এই এলাকার উন্নয়নের জন্য তারা বিলিয়ে দেবে। এই কথা শুনে গ্রামবাসী অনেক খুশি হয় এবং হাততালি দিতে থাকে, আর তাদের এই নিউজটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং আনোয়ার টিভির সাংবাদিকও বেশ প্রশংসিত হয়। রাতের বেলা দেখা যায় সেখানে জমজমাট অবস্থা, একদম মেলা বসে গেছে, চারিদিকে মানুষ আর দোকানপাট। একটু দূরেই গান বাজনার আয়োজন করা হয়েছে, মানে দূর দূরান্ত থেকে গ্রামবাসী এসেছে তাদের গুপ্তধন খোঁজা দেখতে। এই অবস্থা দেখে তার সেই বন্ধু বলে, তোরে কই ছিলাম কাজটা দিনের বেলায় না করতে রাতের বেলা করতে, তাহলে লোকজন এত জানাজানি হতো না। তখন মামুন বলে, এত কিছু হয়ে যাবে এটা তো চিন্তা করিনি। তখন মামুন বলে, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আমরা যা পাই সেটা প্রথমে আমরা তিনজন পকেটে ঢুকামো, তারপর যা বিলানোর বিলামো। তখন তার এক বন্ধু বলে, এই টাকা দিয়ে কি আমরা আমেরিকা যাইতে পারবো? মামুন বলে, যেটা পাইতেছস সেটাই অনেক, একটু পর সেটাও পাবি না। তাই তারা আবারও মাটি খুঁড়তে শুরু করে, আর সাংবাদিকরা এসে সেখানে লাইভ টেলিকাস্ট করে। এদিকে বাজারে মামুনের বাবাকে লায়লার বাবা জানায়, আপনার ছেলে আমার মেয়েরে পছন্দ করে, দুজন দুজনকে যেহেতু পছন্দ করে মাঝখানে আমি বাধা দেওয়ার কে? তাই ঠিক করেছি সামনের মাসের 22 তারিখ ওদের বিয়ে দিয়ে দিব, আপনার দাওয়াত রইল। তখন মামুনের বাবা সকলের উদ্দেশ্যে বলে, মেম্বার সাহেব এক কথার মানুষ, উনি যেহেতু বলছে ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবে, তাহলে বিয়ে দেবেই, আপনাদের সকলের দাওয়াত রইল। মূলত লায়লার বাবা গুপ্তধনের লোভে মামুনের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এদিকে দেখা যায় মামুন ও তার বন্ধুরা মাটি কুপিয়ে যাচ্ছে। জনমানুষের ভিড়ে একপাশে বসে সেই ভণ্ড বাবা লোকেদের সেবা দেওয়ার নামে ভণ্ডামি করছে। তখন সেখানে লায়লার বাবা আসে, লায়লা ও তার ভাইয়েরাও। লায়লার বাবা এসে মামুনকে জানায় গুপ্তধন খোঁজার সব ধরনের কাজে সে সহায়তা করবে। সে মামুনকে গুপ্তধন খোঁজার কাজ চালিয়ে যেতে বলে। গ্রামবাসীর উদ্দেশ্যে লায়লার বাবা বলে, গ্রামের ভদ্র একটা ছেলে মামুন, সে গুপ্তধন পেলে আপনাদেরকে বিদায় দিবে। কিন্তু এটা বললেই তো আর সম্ভব না, কারণ এটার সাথে অনেক কর্মপ্রস্তুতি রয়েছে, যেটা মামুন একা পারবে না। তাই আমি যদি চেয়ারম্যান হই তাহলে সরকারের সাথে সমঝোতা করে এই কাজে আমি মামুনকেও সহায়তা করব এবং আপনাদের মাঝে সুসম্পূর্ণ করে গুপ্তধন বিলিয়ে দেব। মানে সে এখানে নিজের চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার করে নিল আর কি। বাবার কথা শুনে লায়লা অনেক খুশি হয় আর মামুনকে নিয়ে যায় কথা বলতে। মামুনকে বলে, গুপ্তধন বলতে কি কিছু আছে? আমার তো বিশ্বাস হয় না। মামুন জানায়, তুই এত টেনশন করিস না, আমি তোরে ঠিকই বউ করে আনব। তুই কোথায় হানিমুন করতে যাবি সেটা ঠিক কর। এরপর সবাই মিলে গুপ্তধনের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে মামুনের কিসের মধ্যে যেন একটা কোপ লেগে যায় আর কফ কফ শব্দ করে ওঠে। সবাই মনে করে এই বুঝি গুপ্তধন পাওয়া গেল। একটা বাক্সের মতো তারা কিছু একটা খুলে দেখতে পায়,
লাল রঙের একটা আন্ডারওয়্যার, আর তার মধ্যে একটা সাদা চিরকুট লেখা ছিল। সেখানে লেখা ছিল, এভাবে গুপ্তধন পেয়ে বড়লোক হওয়া যায় না। ধনী হতে হলে পরিশ্রম করে আয় করতে হয়। আর এটা দেখে তাদের তিনজনের মাথায় হাত। বিশেষ করে মামুন একদম ভেঙে পড়ে, আর সে হতাশ হয়ে বসে পড়ে। আর লায়লার বাবা যখন জানতে পারে যে গুপ্তধন নামে কিছুই নেই এখানে, তখন সে লায়লাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। লায়লা আর মামুনের বিয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। মামুন হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। একে একে সবাই সেখান থেকে চলে যায়, শুধু একা থাকে মামুন। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের একটা জিনিসের শিক্ষা দেয়, কখনো গুপ্তধন কিংবা শর্টকাটে ধনী হওয়া যায় না। ধনী হতে হলে সুশিক্ষিত হতে হবে, সাথে থাকতে হবে পরিশ্রম করার ক্ষমতা এবং একজন পরিশ্রমী মানুষই পারে সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে। তাই আমাদের উচিত এসব শর্টকাট রাস্তা অনুসরণ না করে পরিশ্রম করে নিজের জায়গা পাকাপোক্ত করা। তো নাটক আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এই নাটকটি আরও বিস্তারিতভাবে উপভোগ করতে চাইলে অবশ্যই বঙ্গ অ্যাপে এক নামে প্রবেশ করতে হবে। সেখানে সম্পূর্ণ ঘটনাটি আপনি স্পষ্টভাবে দেখতে এবং বুঝতে পারবেন। পুরো গল্পের গভীরে যেতে চাইলে এখনই বঙ্গ অ্যাপে গিয়ে নাটকটি দেখে ফেলুন। এ ধরনের আরও ইউনিক গল্প, নাটক বা মুভি এক্সপ্লেইনড দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিনই নতুন ও ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, বিনোদনে থাকুন।